নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। অবশেষে প্রমাণিত হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে যে মন্তব্য করেছিলেন, 1 সেকেন্ডে একটা কমিউনিটি যদি ঘিরে ধরে 12টা বাজিয়ে দেবে, ওটা কার্যত নির্দেশ ছিল। ওটা কোনো সমাজ বা গোষ্ঠীর প্রতি হুঁশিয়ারি ছিল না, ওটা কার্যত নির্দেশ ছিল, যে নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে মালদার কলিয়াচকের মোথাবাড়িতে। কালিয়াচকে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু মুখ্যমন্ত্রী বলার কয়েক দিনের মধ্যেই এই ধরনের ঘটনা, যেটা আদালতও পর্যবেক্ষণ করে বলেছে, দেশের সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করে বলেছে যে ঘটনা দেখে মনে হচ্ছে এটা সুপরিকল্পিত এবং প্ল্যান মাফিক করা হয়েছে। আদালত তো আর বোকা নয়, আমরা সাধারণ মানুষ কেউ বোকা কেউ চালাক নিজেদেরকে মনে করতে পারি, কিন্তু আদালত যখন বলছে এটাকে এনআইএ তদন্ত করানোর দরকার, এনআইএ বা সিবিআইকে তদন্ত করাতে হবে, তখন বুঝে নিতে হবে ঘটনাটা কিন্তু ভয়ঙ্কর ঘটেছে। এবং আজকে দেশের সর্বোচ্চ আদালত যে কটা মন্তব্য করেছে, একেবারে সূক্ষ্ম করে আপনারা যদি বিচার করেন, এর বিশ্লেষণ করেন, পর্যালোচনা করেন, তাহলে বুঝতে পারবেন কত ভয়ঙ্কর ঘটনা এটা। দেশের সর্বোচ্চ আদালত বলছে যে এই ঘটনা ঘটানো হয়েছে একটাই উদ্দেশ্যে, এবং সেই উদ্দেশ্য হচ্ছে যে প্রক্রিয়াটা এখন চলছে এসআইআর এর প্রক্রিয়া, অর্থাৎ কারা ভারতের ভোটার কারা ভারতের ভোটার নন, সেটা ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং এ রাজ্যের কোন কোন শক্তি এই ঝাড়াই বাছাইয়ের কাজ যেটা চলছে সেটাকে বন্ধ করতে চাইছে, সেটা আমার থেকে ভালো দর্শক আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই ঘটনার বিপক্ষে, তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এসআইআর এর বিপক্ষে। আজকে পরপর কটা ঘটনা ঘটেছে, সেগুলো বড্ড ধোঁয়াশা জাগাচ্ছে। প্রথমত হচ্ছে যে এই ঘটনার দায় চাপানো হয়েছে আইএসএফ এর ঘাড়ে। কাকে গ্রেফতার করা হয়েছে? মোট 18 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে রয়েছেন আইএসএফ এর প্রার্থী। আইএসএফ যে দল, তার দলের যারা নেতারা আছেন কখনোই তো এর বিরোধিতা করেছেন বলে আমার চোখে পড়েনি, বরং আইএসএফ এর সিদ্দিকী সাহেব, নওশাদ সিদ্দিকী সাহেব বারংবার কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে, কিভাবে সহযোগিতা করতে হবে, এই সব আমি দেখেছি। পর্দার আড়ালে কোনো ঘটনা ঘটলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মনের মধ্যে কোথাও যেন প্রশ্ন জাগছে, আইএসএফ এর ঘাড়ে কাঁঠাল ভাঙা হচ্ছে না তো? যে ব্যক্তিটাকে একেবারে ক্যামেরায় দেখা গেছে বিদ্বেষ ছড়াতে, ঘৃণা ছড়াতে, চক্রান্ত করতে, একেবারে মাইক হাতে নিয়ে জনগণকে খেপিয়ে তুলতে, যাকে দেখা গেল খেপিয়ে তুলতে সেই সোকল্ড আইনজীবী মোফাক্করুল ইসলাম, তাকে তো পুলিশ এখন অবধি, যখন প্রতিবেদনটা তৈরি করছি তখন অবধি তো তাকে ধরা যায়নি। এই মোফাক্করুল ইসলাম একেবারে জামাতি ব্যক্তি। এই মোফাক্করুল ইসলামকে আমরা দেখেছি বারংবার, তার ফেসবুক প্রোফাইলে যান, আপনারা ভিডিওগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে সে ঘৃণা ছড়ায় একটা সম্প্রদায়ের বিরুদ্ধে, কিভাবে সে একটা ধর্মকে ভয় দেখায়, কিভাবে সে একটা ধর্মকে জিগির তোলে, কিভাবে সে র্যাডিক্যালাইজ করছে। দেখলেই আপনারা বুঝতে পারবেন তার উদ্দেশ্যটা কি, তার প্রোফাইলে গেলেই বোঝা যাবে কিভাবে তিনি দিনের পর দিন উস্কানিমূলক মন্তব্য করে গেছেন, তারপরেও রাজ্যের প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এমনিতেই রাজ্যের প্রশাসন এদের দেখলে অন্ধ হয়ে যায়। যেখানে এদের ঘাঁটি, যেখানে শান্তি বাহিনীর ঘাঁটি, সেখানে গেলে পুলিশ প্রশাসন চোখে দেখতে পায় না। সেখানে তারা লাইসেন্সের, কাদের কাছে লাইসেন্স আছে কাদের কাছে লাইসেন্স নেই, কারা গাড়ি ঠিকভাবে চালাচ্ছে, কারা আইন মেনে চলছে, এসব জিনিস কিছু কিছু জায়গা তো ভারতবর্ষের মধ্যে লেয়ারি হয়ে গেছে। ধুরন্ধর সিনেমায় দেখেছেন তো, লেয়ারি, যেখানে আইনের শাসন নেই, গুন্ডারাজ চলে। পাকিস্তানের করাচির শহর লেয়ারি, তো সেরকম লেয়ারি হয়ে উঠেছে আমাদের ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা পকেট অঞ্চল। অনেকে বলেন মিনি পাকিস্তান। রাজ্যেরই এক মন্ত্রী, তিনি নাকি ডন পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, আসুন চলুন দেখাবো আপনাকে আমার এলাকার মিনি পাকিস্তান। ভারতবর্ষের কোনো অঞ্চল মিনি পাকিস্তান হয়ে উঠুক, আমরা এটা চাই না, আমরা এই কথা বলবো না, কিন্তু লেয়ারি হয়ে উঠছে ভারতবর্ষের বহু জায়গা।
এটা অস্বীকার করার কিন্তু আজকে কোনো উপায় নেই। মোথাবাড়ির ঘটনা প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু এই ঘটনা কি ধামাচাপা দেওয়া যায়? মুখ্যমন্ত্রীর তরফে এখন অবধি, কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর তরফে তেমন কোনো মন্তব্য আমরা পাইনি। নামকাওয়াস্তে নিন্দা দিয়ে চিড়ে ভিজবে না। আজকে চিফ ইলেকশন কমিশনার, তাকে সিদ্ধান্ত নিতে হবে সিবিআই না এনআইএ। যে সংস্থাকে দিয়ে দ্রুত তদন্ত হবে সেই সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। আসলে উদ্দেশ্যটা কি ছিল এই ধরনের ঘটনা ঘটানোর? কেউ কি চাইছে রাজ্য রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাক? রাজ্যে রাষ্ট্রপতি শাসন হলে কি শাসক দলের খুব সুবিধে হয়ে যাবে? তারা কি দেখুন রাষ্ট্রপতি শাসন জরুরি অবস্থা এরকম কিছু বলে কি নিজেদের প্রতি সিম্প্যাথি টানতে চাইবেন? আমি গতকাল নন্দীগ্রামে গিয়েছিলাম, শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের অদূরে একটি খুঁটিতে, একটি বাজারের খুঁটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি নাকি ধাক্কা খেয়েছিল। তারপর যে নাটকটা মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁদেছিলেন সেটা আমরা সকলেই জানি। এবার ব্যাপারটা হচ্ছে, এবারে তো মমতা বন্দ্যোপাধ্যায় হাত পা মাথা কিছুই ফাটাতে পারছেন না, বা ফাটেনি এখন অবধি। তার এরকম কিছু হোক আমরা চাই না। তার শারীরিক যদি কোনো অসুস্থতা থাকে সেটাও আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠুন। কিন্তু এবার কি তিনি রাষ্ট্রপতি শাসনের গল্প ফাঁদতে চাইছেন? এই মোফাক্করুল ইসলামকে দিয়ে বা সেখানে কোনো রকম সাংগঠনিক কিছু একটা কাজে লাগিয়ে কি তৃণমূল কংগ্রেস চাইছে রাজ্যে এরকম অশান্ত পরিস্থিতি তৈরি হোক? অশান্ত পরিস্থিতির কোনো কি ফায়দা তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেস নেতারাও অনেকে তলায় তলায় বলছেন রাষ্ট্রপতি শাসন হলে তাদের ভালো। তারা বলতে পারবেন, দেখো রাজ্যের মধ্যে জরুরি অবস্থা, রাজ্যে কোনোদিন এরকম রাষ্ট্রপতি শাসন হয়নি। পশ্চিমবঙ্গে আমরা যে সমস্ত সন্ত্রাস দেখেছি, অন্তত আমার জীবদ্দশায় নন্দীগ্রামের গুলি চালানোর ঘটনা থেকে শুরু করে সিঙ্গুর আন্দোলন দেখেছি, শাসনের দেখেছি, রাজ্যে মাওবাদী ঢুকে পড়া দেখেছি, অশান্ত বেলদা দেখেছি। কিন্তু আমার থেকে আরও যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা 70-এর দশক দেখেছেন, যারা নকশাল সময়টা দেখেছেন, নকশাল পিরিয়ড, সিপিএমের পিরিয়ডটা দেখেছেন, সিপিএম যখন ক্ষমতায় ধীরে ধীরে আসছে, অশান্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, কিন্তু তারপরেও রাজ্যে জরুরি অবস্থা কোনোদিনও জারি হয়নি, রাষ্ট্রপতি শাসন হয়নি। এমতাবস্থায় শুধুমাত্র সারা দেশের রাষ্ট্রপতি শাসন যেটা ছিল বা জরুরি অবস্থা যেটা ছিল ইন্দিরা গান্ধীর সময়, মিসা আইন চালু ছিল, এটাকে বাদ দিয়ে আমি বলছি এ রাজ্যে সেরকম বড় ধরনের কয়েক দশকের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু আজকে কি চাওয়া হচ্ছে? রাজ্যটা অশান্ত হয়ে যাক। আজকে দেখুন আপনারা, যে সুপ্রিম কোর্ট বলে দিল রাত 12টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে। তার আগে 18 জনকে গ্রেফতার করা হয়েছে, আইএসএফ প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এরা আসল দোষী কি? আসল দোষীরা কি ধরা পড়বে? রাজ্যের পুলিশ কি তাদের ধরবে? রাজ্যের পুলিশের উপর কি আপনাদের আস্থা আছে? দর্শক বলুন তো। ইলেকশন কমিশনকে আরও কড়া হাতে শক্ত হতে হবে। কেউ যদি মনে করে আমরা আমাদের এলাকায় মিনি পাকিস্তান তৈরি করে ফেলেছি, সেই মিনি পাকিস্তানগুলোকে কিন্তু গুড়িয়ে দিতে হবে। বারবার কেন মালদা, মোথাবাড়ি, মুর্শিদাবাদ অশান্ত হবে? এই অশান্তির পিছনের শক্তি কারা? তাদেরকে খুঁজতে হবে না? এই শান্তি বাহিনীর কি বিনাশ করার প্রয়োজন নেই? আমি মনে করি এদের দ্রুত চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আজকে এর বিরুদ্ধে অমিত শাহ বলেছেন যে এই রাজ্যটাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। অমিত শাহ নিজে 15 দিন এখানে এসে থাকবেন। রাজ্যে অমিত শাহ এসেছেন, শুভেন্দু অধিকারীর মনোনয়ন দাখিল করেছেন। এ দৃশ্য আমরা কখনো দেখিনি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে কোনো প্রার্থীর পাশে দাঁড়িয়ে মনোনয়ন দাখিল করছেন, এটা আমরা কখনো দেখিনি। তাহলে কি শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই 26-এর লড়াইটা হবে? বাংলায় পরিবর্তনের লড়াইয়ের মূল কাণ্ডারি কি শুভেন্দু অধিকারীকেই করা হচ্ছে? অন্তত এই দৃশ্যপট যেটা তৈরি হয়েছে সেটা দেখে মনে হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে তিনি কি করবেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি ক্ষমতায় এলে, তিনি ভবানীপুরের বিধায়ক হলে এবং বিজেপি ক্ষমতায় এলে কলকাতার হাসপাতালগুলি দালাল মুক্ত হবে। তিনি বলেছেন প্রতিটা ঘরে কলকাতায় জল পৌঁছে দিতে হবে। ভবানীপুরে জলের কিন্তু একটা সমস্যা আছে। জলের সমস্যার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বারংবার ওখানকার স্থানীয় বাসিন্দাদের বচসা হচ্ছে। সেখানে মশার উৎপাত আছে, জল নিকাশির সমস্যা আছে,
রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা করতে হবে। শুভেন্দু অধিকারী বলছেন ডাকাতি চুরি মুক্ত, এগুলো শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি, এগুলো ভারতীয় জনতা পার্টির গ্যারেন্টি, ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি। চুরি ডাকাতি মুক্ত ভবানীপুর হবে, চুরি ডাকাতি মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে হবে। আরও বলা হয়েছে নেশামুক্ত সমাজ গড়া হবে, স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি করা হবে সমস্ত সরকারি স্কুলে। এর জন্য বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। আর কয়েকদিন পরেই বিজেপি ম্যানিফেস্টো প্রকাশ করবে। সেই ম্যানিফেস্টোতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে কি কি করবে সেটা কিন্তু লেখা থাকবে। বিজেপি ক্ষমতায় এলে ২৫০০ টাকা করে মহিলাদের দেবে। যুবসাথীও আশা করি বন্ধ হবে না। কিন্তু বিজেপির যেটা মূল প্রতিশ্রুতি সেটা হচ্ছে রাজ্যে কর্মসংস্থান তৈরি করা, চাকরির জন্য ব্যবস্থা তৈরি করা, বাইরে থেকে কলকারখানা আনা হবে, সরকারি উদ্যোগে বেসরকারি সংস্থাগুলোকে আনা হবে, এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, এমনটা বলছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। শুধুমাত্র এই হিংসা ছড়িয়ে দাঙ্গা ছড়িয়ে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনই ভয় পেয়ে গেছেন। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই এলাকায় ভবানীপুরে এমনিতেই মানুষের ব্যাপক ক্ষোভ বিক্ষোভ রয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ৪-৫ জনকে লাগিয়ে দিয়েছেন যাতে তিনি জিততে পারেন। তিনি ভয়ঙ্কর ভয় পাচ্ছেন। তিনি ভয় পাচ্ছেন যে তিনি এবার আর জিততে পারবেন না। তিনি সুব্রত বক্সিকে দায়িত্ব দিয়েছেন ৬৩ নম্বর ওয়ার্ড, ৭০ নম্বর ওয়ার্ড, ৭১, ৭২, ৭৩ নম্বর ওয়ার্ডের। ববি হাকিম কলকাতার মেয়র, রাজ্যের ক্যাবিনেটের মন্ত্রী, তাকে দায়িত্ব দিয়েছেন ৭৪, ৭৭, ৮২ নম্বর ওয়ার্ডের। কসবার বিধায়ক জাভেদ খানকে দায়িত্ব দিয়েছেন ৬৩ নম্বর ওয়ার্ডের। অর্থাৎ ৩ জন হেভিওয়েটকে শুধুমাত্র একটা ভবানীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারেণ জিততে চাইছেন, মার্জিনটা কমাতে চাইছেন। জেতা এবার ভয়ঙ্কর দুষ্কর ভবানীপুরে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝে গেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে অমিত শাহ নিজে মাথাটা গলিয়ে ফেলেছেন, চাণক্য মাথাটা গলিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে, ভবানীপুরে মুশকিল আছে এবার। আপনারা শুনবেন ভবানীপুরের মানুষ কি বলছেন। ভবানীপুরের বহু মানুষ তো জানেনই না বিধায়ককে, এলাকার বিধায়ককে। মুখ্যমন্ত্রীকে জানেন, এলাকার বিধায়ক জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার বিধায়ক। এলাকায় ঝুড়ি ঝুড়ি সমস্যা। শুনুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। ভবানীপুর এলাকাতে মেইন যেটা সমস্যা সেটা হচ্ছে এখানকার যিনি প্রার্থী তিনি হচ্ছেন গোটা রাজ্যের অপশাসনের মূল নেত্রী। এর ফলে ভবানীপুরে যেটা হয় সেটা হচ্ছে এখানে প্রমোটারি রাজ, ওনার সাঙ্গপাঙ্গদের দুর্ব্যবহার, তোলাবাজি, মানুষ এখানে অতিষ্ঠ হয়ে আছে এবং মানুষ বাঁধের জলের স্রোতের মতো আটকে আছে। এবারে সেই স্রোত আছড়ে পড়বে, শুভেন্দু অধিকারী ২৫,০০০-এর উপরে জয়লাভ করবে। এখানে এখানে আমি তো কিছু দেখতে পাইনি, কয়েকটা হাই রাইজ ছাড়া, যেগুলোর মধ্যে তৃণমূলের লোকজন জড়িত আছে প্রমোটিং এ। সব থেকে হচ্ছে ল্যান্ডিং, লোকের বাড়ি হড়প করছে এখন। লোকের বাড়ি আপনি যেখানে যাবেন, বাড়ি পুরোনো বাড়ি দেখলেই এখন প্রমোটিং এর ব্যবস্থা করছে। তার মধ্যে জলের লাইন সেরকম নেই। তার উপরে হচ্ছে এখানকার সব থেকে বড় হচ্ছে তোলাবাজিটা। এখানে একদম এতটাই তোলাবাজি হয়ে গেছে, এখানকার মানুষরা নিজেরাই বলছে যে পরিবর্তনটা দরকার নেই। অনেক দিন হয়েছে মমতা ব্যানার্জির এই কাজকর্ম চলছে, মানে আজকের থেকে তো নয়, যবে থেকে উনি 2012 সালে আসার আগে উনি সত্যিই মানুষের জন্য কাজ করেছে। কিন্তু হঠাৎ করে ওনার কিসের পরিবর্তন এসছে আমি জানি না, কার পরিবর্তন, কিভাবে পরিবর্তন ওনার মস্তিষ্কে ঢুকেছে। তো সেটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে এমন পরিবর্তন এনেছে, মানে পাল্টানো দরকার বলতে মানে একদম নিজেকেই পাল্টে ফেলেছে। 5 বছরে কি কি কাজ হয়েছে আপনাদের এরিয়া? 5 বছরে বলুন কি কাজ হয়নি, কি কাজ হয়েছে। জলের ব্যবস্থা এখনো সব জায়গায় নেই। কোথাও দেখবেন রাস্তা একেবারে চাঁদের পাহাড়ের মতো, কোথায় গর্ত, কোথায় মানে কোথাও গেলে দেখবেন, বিশেষ করে আপনি টালিগঞ্জের ওদিকটায় যাবেন, গিয়ে দেখবেন যে ওরা সারা বছর ধরেই ওখানে রাস্তায় কোনো বাস যাওয়া বন্ধ হয়ে গেছে। বিশেষ করে S31 রুটের যে বাসটা পুরো বন্ধ ওই রাস্তায়। মানে আমরা চৌরাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা যেতে হয়। পুরো এই রাস্তা পুরো একদম বছরের পর বছর ধরে চলছে, কাজ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো সরকারের কোনো হিলদোল নেই। দ্বিতীয় হচ্ছে যে এখানে আমাদের ইলেকট্রিকের দাম এতটাই বেড়েছে, সেটার ব্যাপারে এখানে কোনো মানে ওনাদের কোনো একটা, সব জায়গা থেকে কোনো দাম বেড়েছে, ওখানে কেন্দ্র থেকে টাকা দিচ্ছে না, এইসব নিয়ে ওনারা আওয়াজ তুলছেন ঠিকই। কিন্তু সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে যে ওনারা যে ইলেকট্রিকের বিলের ওপর যে দাম বাড়িয়েছে সেটা কেন, তার ব্যাপারে কোনো মানে
তৎপর নাই যে হ্যাঁ সেখানে মানুষের সহায়তা ব্যবহার করা। তার মধ্যে হচ্ছে জমির ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে, আস্তে আস্তে মানে মানুষ জানেই না যে জমির ওপর ট্যাক্স কতটা বেড়েছে, আগে কত ছিল আর এখন কত দিচ্ছে। মানে একটা ফ্ল্যাট কিনতে গেলে আমাকে প্রায় 5,000 টাকার আমাকে ট্যাক্স দিতে হয়, সেই টাকাটাও তো আমাদের দিতে হচ্ছে। আমাদের কারণ চাকরি নেই কিন্তু আমাদের ট্যাক্সটা গুনতে হচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী, মানে কাকে আপনারা এগিয়ে রাখছেন? দাদা ছাড়া আর কে আছে এখানে? আমার তো মনে হয় এখন পরিত্রাণ হিসেবে দাদা হিসেবেই বেছে নেওয়া উচিত। সমস্যা বলতে কতগুলো বলবো আপনি বলুন, আমি গুনিয়ে গুনিয়ে বলছি। প্রথমেই হলো এইখানে ঈদ এলেই, নাম নিয়ে বলবো না, বুঝতে পেরেছেন, উনি বলছে যে হিন্দু, হ্যাঁ মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেনি তারা নাকি দুর্ভাগ্য। তারপরে এইখানে দিন দিন প্রমোটার তোলাবাজদের পুরো একেবারে এটা হটস্পট। এখান থেকে পার্ক সার্কাস দিয়ে চালু করে সব বাইরের লোকেরা এসে এইখানে জায়গা কিনছে। আস্তে আস্তে পার্ক সার্কাসের পরে এটাকে মিনি পাকিস্তান বানিয়ে দিচ্ছে পুরো। শুধু 5 বছরে কি কাজ হয়েছে আপনাদের এরিয়ায়? কাজ শুধু যারা টিএমসি করেছে তাদের পকেট ভরেছে, আর কিচ্ছু কাজ হয়নি। তবে এদের কি সমস্যা সেটা আমি বলতে পারছি না, আমি তো থাকি চেতলায়। হ্যাঁ, চেতলায় তো সমস্যা আছে আমাদের। জল টল এখন বর্তমান, আর তারপরে ঝুপড়িতে থাকি রেলের জায়গায়। হ্যাঁ, ওইগুলো কষ্ট আর কি। সমস্যা চারিদিকে আছে, ভয় আতঙ্ক। আপনি খোলা হাওয়াতে বাতাসে শ্বাস নিতে পারবেন না। রাস্তাঘাটের কি অবস্থা? রাস্তাঘাট তো কাপ্পি মারা রাস্তা। বিধায়িকাকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছেন, মানে 5 বছরে এসে কোনো এখন দিয়ে তো পারিনি, দেখা যাবে, টিভিতে দেখা যায়। সামনে আসেনি কোনো? 5 বছরে কি পারফরমেন্স? পারফরমেন্স দেখা যাচ্ছে রাস্তায়। বেহাল, শিক্ষা ব্যবস্থা নেই, পরিকাঠামোটা নেই। আপনি কিছুদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম যে একজন স্কুলের প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে আসছে, মিড ডে খাওয়াচ্ছে, খাইয়ে চলে যাচ্ছে। এটাই তো এখনকার মানে শিক্ষা ব্যবস্থা। টিচারের ব্যবস্থা জানি না কীভাবে কবে ওটা এই সমস্যাটা সমাধান হবে। পুলিশদের দিয়ে বাকি রেখে দিয়েছে। তারপরে সাংবাদিকদের যে সাংবাদিকতার যে স্বাধীনতাটা আগে আমরা যখন করতাম তখন একটা স্বাধীনতা হিসেবে ছিল, কিন্তু ইদানিং সাংবাদিকদেরও একটা সমস্যা তৈরি হচ্ছে। সব জায়গায় তাদের সাংবাদিকতা করতে দিচ্ছে না, সব জায়গায় তাদেরকে বাধা দিতে, মানে বাধায় পড়তে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ওষুধের মানে আপনি গভর্নমেন্টের হসপিটালে যাবেন, দেখবেন ওই ওষুধগুলো, অরিজিনাল ওষুধগুলো ওরা বাইরে পাচার করে বিক্রি করছে, আর মানে ডিসপোজ ওষুধগুলো মানুষকে খাইয়ে মানে মানুষকে আরো অসুস্থ করে তুলছে। এই তো চলছে সংসারে, মানে সমাজে। তো এই থেকে পরিত্রাণের দরকার। মানে জানি না কতজন এটা মানে আমার সঙ্গে একমত হবে, কিন্তু আমার মনে হয় এটা পরিবর্তন অন্তত 5 বছরে দেখা উচিত। ধন্যবাদ। ভবানীপুর এরিয়ায় কি কি সমস্যা যদি একটু বলেন? আমি বলতে পারবো না দিদি, আমি মানে কি সমস্যা বলতে পারবো না। জল, রাস্তাঘাটের কোনো সমস্যা আছে? না তো আমি বলতে পারবো না, সবকিছু আমি চিনি না, বলতে পারবো না দিদি। আপনাদের বিধায়িকাকে যদি একটু বলেন। না, বিধায়িকাকে দেখতে পেয়েছেন গত 5 বছরে? না আমি দেখিনি, আসেন কিন্তু আমার সঙ্গে দেখা হয়নি। কি নাম ওনার জানেন? আমি বলতে পারবো দিদি, এখানে যান, আপনি মাইকটা সরান। দর্শক, আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। এই ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই লড়াইয়ের যদি আপনারা অংশীদার হতে চান, যদি এই ভিডিও মনে হয় যে এই লড়াইয়ে আপনারাও সামিল, তাহলে আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। সাবস্ক্রাইব বাটনের পাশেই থাকে সুপার থ্যাঙ্কস, $, হার্ট শেপের মধ্যে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। আমাদের মেম্বার হতে পারেন। মেম্বারশিপ নিলে ভিডিওগুলো আগে ভাগে দেখতে পারবেন। এবং যারা নিয়মিত দেখছেন আপনাদেরকে বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান এবং এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।